ফ্রেন্ডটা না? আচ্ছা মেঘা, বলো তো এখন আমার মন ভালো না খারাপ? কেন? না মানে তুমি সবসময় বলো তো যে আপনার মনটা ভালো আছে, সেই জন্য বলছি। যখন খারাপ দেখি তখন বলি, কিন্তু এখন আপনার মন খারাপ না। তুমি খারাপ দেখে শুয়ে আছো কেন? কি হচ্ছে বাবা, তোমার শরীর খারাপ? হ্যাঁ? আমি এখানে পড়ছিলাম। তো ওকে একদিন নিয়ে আমার চেম্বারে চলে এসো। না না, ওকে নিয়ে আসা যাবে না, ও বেশ সেন্টিমেন্টাল। ব্যাপারটা কিভাবে নিবে? তাহলে তুমি একদিন নিজে সময় করে চলে এসো। আমি কি টাকার জন্য তোমার সঙ্গে মিথ্যা কথা বলতেছি? দেখো, তুমি টাকা দিলে দিবা, না দিলে না দিবা, কিন্তু আমাকে মিথ্যাবাদী চিটার বলার অধিকার তোমাকে কে দিছে? আমি কিন্তু এখনো তোমাকে চিটার বলি নাই। শোনো, তোমাকে একটা কথা বলি, তুমি আর কোনোদিন আমার সাথে কোনো যোগাযোগ করার চেষ্টা করবা না। গুড। এই তো এতদিনে তোমার আসল চেহারাটা বের হয়ে আসছে। তুমি আমার সঙ্গে এতদিন অ্যাক্টিং করে আসছো, তাই না? আমি অ্যাক্টিং করছি? ঠিক আছে, আমি খারাপ মেয়ে, তোমার তো দরকার নেই একটা খারাপ মেয়ের সাথে রিলেশন রাখার। তুমি আমার সাথে কোনো কন্ট্যাক্ট করবে না। দেখো তুমি কিন্তু আমাকে হার্ট করে শান্তিতে থাকতে পারবে না, মনে রেখো। শুনো, তুমি আমার সাথে কোনো কন্ট্যাক্ট করবে না। তন্নি, অতিরিক্ত বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। তুমি আমার পিছে আসবে না। তুমি জাহান্নামে যাও, আমি কেন তোমার পিছে পিছে আসবো? ক্লাসও করছে না, বাসায় পড়ালেখা করছে না, এক এক সময় এক একটা জিনিস নিয়ে মেতে উঠছে। কিছুদিন আগে গিটার নিয়ে মেতে উঠলো, দুনিয়ার সব সিডি কিনে আনলো, সারাদিন গান শুনছে, সেগুলো সুর আবার গিটারে তোলার চেষ্টা করছে। তারপর একদিন হঠাৎ গিটার বন্ধ, সব কিছু বন্ধ, ঘরের মধ্যে বসে আছে, ভালো করে কারোর সাথে কথা বলছে না। ডাউন ফেজ শুরু হয়ে যায়। বাইপোলার ডিসঅর্ডার এটাই বৈশিষ্ট্য, তুমি তো জানোই। এভাবে চলে কয়েক সপ্তাহ, তারপর আবার নতুন কিছু নিয়ে মেতে উঠে। এর মধ্যে ক্রেজি হয়ে গেল ডিজিটাল ফটোগ্রাফি নিয়ে, বিভিন্ন জায়গায় যাচ্ছে, ছবি তুলছে। একদিন হাঁটতে গেছে, কাউকে কিছু না জানিয়ে চলে গেছে এক বন্ধুর সাথে মৌলভীবাজার সিলেট, তারপর আবার চলে গেল কি হাকালুকি হাওড়ে। আসলে তুমি যতটা উদ্বেগের কথা বলছো, বিষয়টা ততটা উদ্বেগের না। তোমার ছেলে একটা এক্সট্রাঅর্ডিনারি প্রতিভা নিয়ে জন্মেছে, বাইপোলার ডিসঅর্ডার। এটাকে আমরা অপটিমিস্ট সাইকিয়াট্রিস্টরা ম্যানিক ডিপ্রেসিভ কন্ডিশন বলি। সব প্রতিভাবান ব্যক্তিদেরই এটা থাকে, আর পৃথিবীর সব প্রতিভাবান ব্যক্তি ম্যানিক ডিপ্রেসিভ। কজনের নাম শুনতে চাও? বলা শুরু করব? আমি জানি তুমি আমাকে 1 ডজন বিরল প্রতিভাবানের নাম বলতে পারো, কিন্তু আমার ছেলের অবস্থা কিন্তু তাদের চেয়ে খারাপ। ও কোনো ক্রিয়েটিভ অবস্থার মধ্যে নেই। এর মধ্যে হঠাৎ আমাকে বলল একটা মেয়েকে স্বপ্নে দেখেছে, যাকে ও চেনে না, আগে কখনো দেখেনি। ওর বয়সটা দেখতে হবে না? আরও শোনো, সেদিন বলল মেয়েটার ছবি নাকি ও ফেসবুকে দেখেছে। এটা তো প্রেমে পড়ার বয়স, তাই না? তুই মেয়েটার সাথে ও ফোনে যোগাযোগ করে, তারপর দেখা করতে যায়, গিয়ে দেখে মেয়েটা ফিজিক্যালি ডিসেবলড, হুইল চেয়ারে বসা।
আমার ছেলে তো খুবই শক্ত। ওখান থেকে ফেরার পথে কিন্তু অ্যাক্সিডেন্টও করলো। তারপরে গ্রামের সবাই ডিসাইড করলো যে কচ্ছপ আর খরগোশের মধ্যে একটা রেস হবে। হ্যাঁ করো, এই তো রেসে যে জিতবে তার কথাই সবাই শুনবে। তারপর কি হলো জানো? তারপরে জানতে হলো আর একটু খেতে হবে। হ্যাঁ, এই তো তারপরে রেস শুরু হলো। তারপর একটু কথা বলিনি। হ্যালো হ্যালো লাবণী, এই তোমাদের বাসার নাম্বারটা কত? মানে না আমি আসছি তো, আমি খুঁজে পাচ্ছি না, অনেকক্ষণ ধরে খুঁজতেছি, খুঁজতে খুঁজতে টায়ার্ড হয়ে গেছি। কি দরকার? প্লিজ বলো না বাসার নাম্বারটা। আমি না বুঝতে পারছি না, আপনি আবার কেন আসতে যাচ্ছেন? দরকার আছে, আমার জরুরি দরকার। নাম্বারটা একটু দিবা প্লিজ। 4 নাম্বার রোড, 2 বাসা, ঠিক আছে? না হ্যাঁ করো, শেষ হয়েছে। তারপরে রেস শুরু হলো। দুজন মিলে রেসে দাঁড়ালো। তারপর মনে করো সিংহ মামা বন্দুকের গুলি ছুটলো, দুজনই দৌড় শুরু করলো। কচ্ছপ তো আস্তে আস্তে যাচ্ছে, আর খরগোশ কি করলো জানো? কোনো দিকে না তাকিয়ে সোজাসুজি দৌড়। এগুলো আসলে কোনো প্যাথোলজিক্যাল কন্ডিশনই না, সব কিছু ঠিক আছে। তোমার ছেলের আসলে কিছুই হয়নি। আজকাল তো সে ঘুমের মধ্যে হেঁটে বেড়াচ্ছে। পরশুদিন গিয়ে দেখি ফ্লোরে ঘুমাচ্ছে। তাই নাকি? তাহলে তো একটু প্রবলেমই বলতে হয়। লক্ষ্য রেখো যেন ঘুমের ঘরে বাসার বাইরে চলে না যায়। না, সেটা সম্ভব না, কারণ দরজা লক করা থাকে। বাট স্টিল ব্যথা ট্যাথা পেতে পারে না। স্লিপ ডিসঅর্ডার এরকম হয়। একটা ওষুধ লিখে দিচ্ছি, রাতে খাওয়াবে। আর ওষুধটা খাওয়ার পরে যেন ঘুমাতে চলে যায়। ওকে, কি ট্যাবলেট? ঘুমের? ডাক্তার এটা না হয় আমাকেই করতে দাও। আমি এমনি জিজ্ঞেস করলাম। না, ঘুমের না, ডিপ্রেশনের। আসলে এই বয়সের ছেলে মেয়েদের আচরণ নিয়ে এত দুশ্চিন্তা করার কিছু নেই। আমি দুশ্চিন্তা করতাম না, কিন্তু এখন মনে হচ্ছে দুশ্চিন্তা করার মতো পরিস্থিতি সৃষ্টি হয়েছে। সেদিন আমাকে সে বলল যে ও গাড়িতে যখন ছিল ওর বুঝতে পারছে যে ওর ব্রেক করা উচিত, কিন্তু হঠাৎ না কেউ ফিল করলো ওর পা অবশ হয়ে গেছে, কোনো সেন্সেশন নাই। তাই নাকি? অ্যাক্সিডেন্টটা তো সেই জন্যই হলো। আচ্ছা, পরে কখনো এরকম অবসর কথা বলেছে? হসপিটালে যখন ছিল ওর ফ্রেন্ডকে বলেছে যে একবার এরকম হয়েছিল। তাহলে তো ওকে একটু ভালো করে দেখতে হয়। তুমি একটা কাজ করো, ওকে একবার আমার বাসায় পাঠিয়ে দাও। আরও শোনো, অ্যাক্সিডেন্টের পরে কিন্তু ওর নিয়ার ডেথ এক্সপিরিয়েন্স হয়েছিল। তাই নাকি? ও নিজেই নিজেকে দেখতে পাচ্ছিল। অ্যাক্সিডেন্টের পরে ও বাইরে এসে দেখছিল যে অজ্ঞান হয়ে গাড়ির স্টিয়ারিং হুইলের উপর পড়ে আছে। আচ্ছা, তুমি ওকে আমার কাছে পাঠাও, অথবা ওর মোবাইল নাম্বারটা দাও, আমি ওকে কল করবো। 0171 5 015169। তুমি আমাকে পরে জানিও কি কথা হলো।
কোথায়? আমি বাইরে। কেন? বাইরে তো বুঝতে পারছি, কিন্তু কোথায়? আমি আমার একটা ফ্রেন্ডের বাসায়। কেন? ফ্রেন্ডের বাসায়? তুমি ইউনিভার্সিটিতে যাওনি? তুমি কি আমাকে এটা বলার জন্য ফোন করছো? গাড়ি তো বাসায়, তুমি কিসে করে গেলে? আমি হেঁটে হেঁটে আসছি। দুপুরে খেয়েছো? আম্মু আমি এখন রাখি, আমি বাসায় এসে তোমার সাথে কথা বলছি। বাই। তোমার আবার কি হলো? কিছু না। হ্যাঁ, কিছু তো একটা হয়েছে, তোমাকে দেখি তো বোঝা যাচ্ছে। মা কিছু না। কি হয়েছে? কোথায়? কিছু হয় নাই। আপনাকে অস্থির দেখাচ্ছে। অস্থির? কিসের অস্থির? আপনাকে দেখে মনে হচ্ছে অনেক অস্থির। কি হয়েছে? আপনি না বলেছিলেন আমি আর কখনই আসবো না, পালিয়ে যাব। আমাকে মিথ্যা প্রমাণ করার জন্য আপনি এসেছেন? হয়তো সেরকমই। তো আমাকে মিথ্যা প্রমাণ করার দরকারটা কি ছিল? আমি যে এলাম, আপনি কি খুশি হননি? খুব খুশি হয়েছি। সচরাচর আমার কাছে কেউ আসে না, যারা আসে প্রথমবার তারা পালিয়ে যায় আমাকে দেখে। কিন্তু আমি তো এলাম। এই জন্য আপনাকে থ্যাঙ্কস। এটা হচ্ছে অস্বাভাবিক, না আসাটাই স্বাভাবিক। কেন? কারণ আমি পঙ্গু, তাই। কেন এমন হলো? আসলে আমার কিছুই করার ছিল না। আই ওয়াজ নট গিভেন আ অপশন। 9 মাস বয়সে পোলিও হয়, তারপর থেকে এই অবস্থা। অনেক ছোট ছিলাম তো, কোনো স্মৃতি আসলে আমার মনে নেই। বাট যেদিন থেকে বুঝতে শিখেছি, জানতে শিখেছি, ব্যাপারটা অ্যাকসেপ্ট করে নিয়েছি। আমার কোনো কষ্ট নেই এখন। আমি আমার জীবনের এই অধ্যায়টা মেনে নিয়েছি। কিন্তু আপনি তো মানতে পারবেন না। আপনার অনেক কষ্ট হবে। আপনি যদি বারবার আমার কাছে আসেন, আপনার কষ্টটা বাড়বে। আমার স্পষ্ট মনে আছে, প্রথম দিন যেদিন আপনি আমাকে দেখলেন, আপনি অনেক শকড হয়েছিলেন, প্রচণ্ড শকড। কেন হয়েছিলেন জানেন? কারণ আপনি এত এক্সাইটেড ছিলেন আমাকে সামনাসামনি দেখার জন্য, অনেক এক্সাইটেড ছিলেন। আমি জানি। জানেন, আমি শকড হয়েছিলাম কারণ আপনি আমাকে আগে বলেননি। আগে বললে কোনো কাজ হতো না, আপনি বিশ্বাস করতেন না। আপনার মনে হতো যে আমি হয়তো বা আপনাকে অ্যাভয়েড করার জন্য বলছি, বা আপনার সাথে দেখা করতে চাই না, আপনি আমার বাসায় আসেন সেটা চাই না। কিন্তু এখানে বিশ্বাস না করার কি ছিল? আসলে এখন বলে আমি আপনাকে কনভিন্স করতে পারবো না। তখনকার সিচুয়েশনটা অন্যরকম ছিল। আমি যদি আপনাকে বলতাম যে আমি একটা পঙ্গু মেয়ে, আমাকে দেখলে আপনার ভালো লাগবে না, আপনি কথাটা বিশ্বাস করতেন না, আমাকে মিথ্যুক মনে করতেন। এরকম অনেকেই করেছেন। তারা কারা? অনেকেই আছেন। প্রথমে ছবি দেখেছে, পছন্দ করেছে, প্রেমে পড়েছে, তারপর যখন সামনে দেখেছে আমাকে হুইল চেয়ারে, পালিয়ে গেছে, আর কখন আসেনি। আমি তাদের মতো না। আমি তো এসেছি। কেন এসেছেন? করুণা দেখানোর জন্য? আমাকে দেখে কি আপনার খুব দুঃখ হচ্ছিল? অবশ্যই না।
আমি কিন্তু খুব সুখী মানুষ, মানে আমার মধ্যে কোনো দুঃখ নেই। কেন জানেন? আমার নিজের জীবনের কাছে, মানুষের কাছে আমার কোনো এক্সপেকটেশন নেই। দ্যাটস ওয়াই আই এম হ্যাপি। বুঝছেন যে? আজ আসি। আবার আসবেন? নিশ্চয়ই। আসলে খুশি হব, না আসলে কষ্ট পাবো না। ঘুমাচ্ছেন নাকি? কে? ঘুমাচ্ছেন নাকি? তুমি ডাকলে? না তো, কেন কি হয়েছে? না, কিছু না। আচ্ছা তুমি যাও। ওষুধটা খাও। কিসের ওষুধ? ঘুমের। আমার ঘুমে ডিস্টার্ব হলে এটা আমি খাই। আমার তো কোনো ঘুমের ডিস্টার্ব হচ্ছে না। হচ্ছে তো বাবা, সেদিনে তুমি ড্রয়িং রুমের ফ্লোরে ঘুমাচ্ছিলে। স্লিপ ডিসঅর্ডার হলে এরকম হয়, ঘুমটা ঠিক মতো হলে সব ঠিক হয়ে যাবে। মানে রেখে যাও, পরে খাবো। রাত 11টা বাজে, এটা খেয়ে ঘুমিয়ে পড়ো। আর কাল সকালে একটু হাঁটতে যাও। কতদিন হাঁটতে যাও না বলো? এত কথা বলতেছো না, প্লিজ রেখে যাও না, বললাম তো পরে খাবো। আমি জানি তুমি ভুলে যাবে। খেয়ে নাও, নাও। এই যে